সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ অনলাইন ক্লাসে তোমাদেরকে নিরন্তর শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে আছি আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, প্রভাষক দর্শন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ পরিচিতিতে আমরা যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব সেটি হলো যুক্তিবিদ্যা প্রথম পত্রের অর্থাৎ একাদশ শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের বর্গীয় জয়ঙ্গ ট ট এই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। অর্থাৎ এখানে যে বিষয়গুলো আমরা পাবো সেগুলো ভিতরে আস্তে আস্তে গিয়ে সেগুলো আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমেই একটি চিত্র নিয়ে এসেছি। চিত্রটিকে একটু যদি খেয়াল করি, এটি বর্গাকৃতির একটি চিত্র। তার উপরের দিকে এ এবং ই আছে, নিচের দিকে আই এবং ও যুক্তিবাক্য। আমরা বুঝতে পারছি, আমরা যারা যুক্তিবিদ্যার ছাত্র তারা আমরা জানি যে এ, ই, আই এবং ও এই চারটি হচ্ছে যুক্তি বাক্য। মূলত যুক্তিবিদ্যায় এই যুক্তি বাক্যগুলো যদি আমরা বুঝি, যুক্তি বাক্যের বিষয়টি যদি আমরা বুঝি, তাহলে আমাদের যুক্তিবিদ্যা কিন্তু পড়তে অনেকটা সহজ এবং শ্রুতিমধুর হয় আর কি। সেই ক্ষেত্রে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করছি, দেখা যাচ্ছে যে এখানে এই চিত্রতে এ বাক্যটি এর দিকেও যেতে পারে, আবার ই বাক্যটি এর দিকেও যেতে পারে। অনুরূপভাবে আই বাক্যের ক্ষেত্রেও আই বাক্যটিও এর জায়গায় যেতে পারে, অর্থাৎ ও বাক্যটিও আয়ের জায়গায় যেতে পারে। আমরা হয়তো বিষয়টি ক্লিয়ার হতে পারলাম না। আমরা সামনের দিকে যদি একটু আগাই তাহলে অবশ্যই বিষয়টি পরিষ্কার ধারণা পাবো বলে আশা করছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা চিত্র দ্বারা এটাই বোঝানো হচ্ছিল যে আজকে আমরা যে বিষয়টি পড়বো অর্থাৎ জানবো সেটি হচ্ছে প্রতিবর্তন। অর্থাৎ প্রতিবর্তন বলতে আমরা এখন কি বুঝি, প্রতিবর্তনের বিষয়বস্তু কি, প্রতিবর্তনের নিয়ম, অর্থাৎ এইসব বাক্যগুলো নিয়ে কিভাবে পরিবর্তন করা হয় সেই বিস্তর বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা প্রথমে যে বিষয়টি জেনে নিই সেটি হলো প্রতিবর্তন কাকে বলে, অর্থাৎ প্রতিবর্তনের সংজ্ঞা। যে অমাধ্যম অবরোহ অনুমানে একটি প্রদত্ত বাক্যের বা আশ্রয় বাক্যের বিদেহের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের বিদেহ হিসেবে ব্যবহার করা হয়, গুণের পরিবর্তন করা হয় কিন্তু অর্থ অপরিবর্তিত রেখে সিদ্ধান্ত অনুমান করা হয় বা সিদ্ধান্ত স্থাপন করা হয়, তাকে আমরা প্রতিবর্তন বলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিষয়টিকে আর একটু পরিষ্কার করে বোঝা যাক যে অমাধ্যম অবরোহ অনুমানে কোন প্রদত্ত বাক্যের বা আশ্রয় বাক্যের বিদেহের বিরুদ্ধ পদকে সিদ্ধান্তের উদ্দেশ্য হিসেবে ব্যবহার করে গুণ পরিবর্তন করতে হবে এবং অর্থটাকে অপরিবর্তিত রেখে যদি সিদ্ধান্ত টানা হয় তাহলে তাকে আমরা বলি প্রতিবর্তন। তাহলে এর মধ্যে কয়েকটি বিষয়, একটি হচ্ছে যে বিদেহের বিরুদ্ধ পদ অর্থাৎ আশ্রয় বাক্যের যে বিদেহটি থাকবে সেটির বিরুদ্ধ পদ কি সেটা আমাদের জানতে হবে। আবার এর গুণের পরিবর্তন করতে হবে, আবার গুণ পরিবর্তন করলেও এই যেন অর্থ যেন কোনো পরিবর্তন, অর্থাৎ যুক্তি আশ্রয় বাক্যের যে পরিমাণ অর্থটা যা বোঝায় সিদ্ধান্তের ক্ষেত্রে সেই একই ধরনের অর্থ যেন প্রকাশ পায়, এই কথাগুলোই কিন্তু এখানে বোঝায়। তাহলে প্রথমে যে বিষয়টা আমি মানে বোঝাতে চাই সেটি হলো বিরুদ্ধ পদ বলতে আমরা কি বুঝি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটি যুক্তি বাক্য এখানে লিখি। সকল গরু হয় সাদা। আমাদের বিরুদ্ধ পদের কথা কোনটাকে বলছে? যে আশ্রয় বাক্যের যে বিধেয়টা আছে সেটা আর একটি বিরুদ্ধ পদ। আমরা নিয়মটি দেখলে হয়তো আরো পরিষ্কার হয়ে যাবে। আমি নিয়মটি যাওয়ার আগেই একটু সংজ্ঞাটাকে একটু বিশ্লেষণ করি। সেই বিশ্লেষণে যে বিষয়টি আসছে যে এটা বিরুদ্ধ পদ কি, আমরা বিপরীত শব্দ জানি, আকাশ পাতাল, সাদা কালো ইত্যাদি, এগুলো আমরা বিপরীত শব্দ, এগুলো কিন্তু আমরা জানি। কিন্তু বিরুদ্ধ শব্দ বলতে সেটাকে বোঝে সম্পূর্ণভাবে এটিকে অস্বীকার করা। অর্থাৎ এই সাদার সাথে যদি আমি একটি লিখি যে অসাদা, তাহলেই কিন্তু হয়ে গেল। তার মানে কি সাদা না অন্য কোনো কিছু হতে পারে, ব্যাপারটা এরকম। তাহলে আমরা এই বিষয়টিকে যদি নিয়ে আসি সিদ্ধান্তের ক্ষেত্রে, আমরা জানি এটিও একটি অবরোহ অনুমানের একটি বিষয়ের মধ্যেকার প্রতিবর্তন। সেই প্রতিবর্তন যদি তাই হয় তাহলে এখানেও কিন্তু একটি মাত্র আশ্রয় বাক্য থেকেই সিদ্ধান্ত অনুমিত হবে। আমি জাস্ট শুধু বিরুদ্ধ পদটি বললাম, বাকিগুলো এখন আর আমি না বলি, কারণ আমি আগে এর নিয়মগুলো একটু যদি তোমাদেরকে বলি তাহলে মনে হয় আমাদের আলোচনা বিষয়টি বুঝতে আরো সহজ এবং সুন্দর হবে বলে মনে করছি।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়ে যুক্তিবিদ কিন্স কি বলেন সে বিষয়টি আমরা একটু জেনে নিই। সেটি হলো এরকম: প্রতিবর্তন হচ্ছে অমধ্যম অনুমানের একটি প্রক্রিয়া যাতে অনমিত যুক্তিবাক্যের মূল উদ্দেশ্য ঠিক থাকে এবং বিদেহ হিসেবে মূল যুক্তিবাক্যের বিদেহের বিরুদ্ধ পদ ব্যবহৃত হয়। অর্থাৎ আমরা সংজ্ঞায় যে কথাটি বললাম, অর্থাৎ এর মূল উদ্দেশ্য ঠিক থাকতে হবে এবং এর গুণের পরিবর্তন হবে, বিদেহ বিরুদ্ধ পদ হবে এবং অর্থ অপরিবর্তিত থাকবে, এইরকম বিষয়গুলো এখানে নিয়ে আসে। উদাহরণ হিসেবে এখানে নিয়ে আসা হয়েছে এরকম যে সকল পাখি হয় দ্বিপদ আর কোন পাখি, অতএব কোন পাখি নয় অদ্বিপদ। আমরা ইতিমধ্যে যে বিষয়টি জেনে গেছি সেটি হচ্ছে বিরুদ্ধ পদের কিভাবে বিরুদ্ধ পদ আসে। বিরুদ্ধ পদ হচ্ছে যে পদের সাথে যে পদটি থাকবে সেই পদটির সাথে যদি আমরা একটা অশব্দ যোগ করি, বর্ণ যোগ করি, তাহলেই সেটিকে আমরা বিরুদ্ধ পদ হিসেবে ধরে নেব। আমরা আবর্তনের ক্ষেত্রে যে বিষয়টি আমরা গত ক্লাসে জেনেছিলাম সেটি হলো যে আবর্তনের উদ্দেশ্যকে আমরা আবর্তনীয় বলছিলাম এবং বিদেহকে আমরা বলছিলাম আবর্তিত। ঠিক অনুরূপভাবে প্রতিবর্তনের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটবে সেটি হলো প্রতিবর্তনের আশ্রয় বাক্যকে আমরা বলবো, অর্থাৎ প্রথম বাক্যটিকে বলবো প্রতিবর্তনীয় এবং তার সিদ্ধান্তটিকে বলবো আমরা প্রতিবর্তিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা বিষয়টি মনে হয় ইতিমধ্যে একটু ধারণা আমরা পাইলাম। তাহলে এখন আমরা দেখি যে প্রতিবর্তনের নিয়মগুলো আমরা একটু জানার চেষ্টা করি। নিয়ম এখানে 4টা নিয়মই আছে, কিন্তু এই 4টা নিয়মগুলো একটু আবর্তনের চেয়ে একটু আলাদা, সেই বিষয়গুলো আমরা একটু জানি। প্রতিবর্তন এবং প্রতিবর্তিত উদ্দেশ্য একই পদ হবে, অর্থাৎ এখানে গরু আছে, এখানে গরু হবে। প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তনের বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে। আমি একটা একটা করে করি আর একটা একটা করে সামনে আগাই। বিরুদ্ধ পদ মানে অসাদা দিয়ে দিলাম। এরপরে বলছে যে প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিত গুণ ভিন্ন হবে। ধরে নিলাম, মানে আমরা এখানে দেখছি এখানে হয় আছে, তাহলে এখানে আমরা 9 দিয়ে দিলাম। তার মানে যদি সদর্থক থাকে তাহলে নৈনর্থক হবে, নৈনর্থক থাকলে তাহলে সদর্থক হবে। 4 নম্বর কথাটি বলছে যে প্রতিবর্তনীয় এবং প্রতিবর্তিতের পরিমাণ একই হবে, অর্থাৎ প্রতিবর্তনীয় যদি সার্বিক হয়ে থাকে তাহলে প্রতিবর্তিত সার্বিক হবে, যদি প্রতিবর্তনীয় বিশেষ হয়ে থাকে তাহলে প্রতিবর্তিত বিশেষ হবে। এটি কিন্তু হচ্ছে প্রতিবর্তনের নিয়ম। আমি একটু সহজভাবে একটু বলার চেষ্টা করি। আমরা প্রতিবর্তনে এবং প্রতিবর্তিত শব্দ দুটি ব্যবহার না করে যদি আশ্রয় বাক্য এবং সিদ্ধান্ত ব্যবহার করি তাহলে মনে আমাদের একটু বুঝতে একটু সুবিধা হয়। আমরা আবার একটু নিয়মটা বলি। আশ্রয় বাক্যের উদ্দেশ্য পদ সিদ্ধান্তের বিদেহ হবে। আশ্রয় বাক্যের বিদেহ পরস্পর সিদ্ধান্তের বিরুদ্ধ পদ হবে। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে, অর্থাৎ আশ্রয় বাক্য যদি সদর্থক হয়ে থাকে তাহলে সিদ্ধান্ত সদর্থক হবে, নৈনর্থক হবে। আশ্রয় বাক্য যদি নৈনর্থক হয়ে থাকে তাহলে সিদ্ধান্তটিও এটি নৈনর্থক যুক্তি বাক্য হবে। 4 নম্বর বলছে যে আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের পরিমাণ একই হবে, অর্থাৎ যদি আশ্রয় বাক্য সদর্থক থাকে তাহলে সিদ্ধান্তটি সদর্থক হবে, সার্বিক থাকে তাহলে সিদ্ধান্তটি সার্বিক হবে এবং আশ্রয় বাক্য যদি বিশেষ থাকে তাহলে সিদ্ধান্তটি একটি বিশেষ যুক্তি বাক্য হিসেবে গণ্য হবে। আমরা তারপরেও একটু বলে রাখি, আশ্রয় বাক্য মানে হচ্ছে প্রতিবর্তনীয় এবং সিদ্ধান্ত মানে হচ্ছে প্রতিবর্তিত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বলছে যে পরিমাণ একই হতে হবে। আমরা জানি এ এবং ই যুক্তি বাক্য হচ্ছে সার্বিক যুক্তি বাক্য, সার্বিক যুক্তি বাক্য, আর আই এবং ও হচ্ছে বিশেষ যুক্তি বাক্য। তাহলে এটা আমরা জানি যে সকল থাকলে সেখানে এ হয়, তাহলে এই যুক্তি বাক্যটা তো হয় এ বাক্য হতে হবে অথবা ই বাক্য হতে হবে। যেহেতু এ বাক্যের গুণ হয় কিন্তু এখানে 9 আছে আমরা সিদ্ধান্তে দেখতে পাচ্ছি, তাহলে অবশ্যই এটি ই যুক্তি বাক্য হিসাবে গণ্য, কারণ তাদের পরিমাণ একই হতে হবে। তাহলে আমরা যদি লিখি যে কোন গরু নয় অসাদা, আমরা দেখি তো অর্থের কোনো পরিবর্তনটা হয়েছে কিনা। আমাদের বলছে যে গুণের পরিবর্তন হবে কিন্তু অর্থের কোনো পরিবর্তন হবে না। তাহলে সেই ক্ষেত্রে এটি বুঝে আমরা একটু দেখি। সকল গরু হয় সাদা, মানে যতগুলো গরু আছে প্রত্যেকটা গরুর রং হচ্ছে সাদা। নিচে বলছে যে কোন গরু নয় অসাদা, নয় অসাদা, অর্থাৎ 2টা নাবোধক শব্দ কিন্তু ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে নয় আরেকটি হচ্ছে অ।
যখন দুইটা নাবোধক শব্দ নাবোধক বিষয় যখন একসাথে হয় তখন সেই বিষয়টি কিন্তু হাবোধকে পরিণত হয়। এখানে কিন্তু সেই ঘটনাটাই ঘটেছে, অর্থাৎ এখানে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিশ্চয় নিয়মগুলোকে একটু বোঝার চেষ্টা করলাম। তাহলে এখন আমরা একটু দেখি তো যে এ, ই, আই এবং ও যুক্তি বাক্যের কিভাবে প্রতিবর্তন করা হয়, সেটি আমাদের জানা দরকার। যেমন আমরা একটু উদাহরণ দিই যে এ যুক্তি বাক্যের আবর্তন করলে কি পাবো। খুব সহজ একটি বিষয় এখানে মাথার মধ্যে নিয়ে আসি প্রথমে, খুব সহজ। সেটি হচ্ছে এ যুক্তি বাক্যের আবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়। ই যুক্তি বাক্যের আবর্তন করলে এ যুক্তি বাক্য পাওয়া যায়। আই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে আই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে ও যুক্তি বাক্য পাওয়া যায়। ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবর্তনের ক্ষেত্রে একটু ঝামেলা পেয়েছিলাম, কিন্তু এই ক্ষেত্রে দেখছি আমাদের বাক্যগুলোকে অর্থাৎ এ, ই, আই এবং ও এই চারটা বাক্যকে আমরা যখন পরিবর্তন করতে যাচ্ছি তখন কিন্তু আমাদের এই ধরনের কোনো অসুবিধা আমাদের পড়তে হচ্ছে না, কারণ আমরা এ কে ই বাক্য করছি, ই কে এ বাক্য করছি, আই কে ও যুক্তি বাক্য করছি এবং ও কে আই যুক্তি বাক্য হিসেবে আমরা পরিবর্তন করতে পারি। আমরা একে একে বিষয়গুলো একটু জানি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি এ যুক্তি বাক্য প্রতিবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়। এ একটি সার্বিক যুক্তি বাক্য, কাজের এই সিদ্ধান্তটি হবে এটি নৈর্ণার্থজিত। নিয়মে তাই বলছে যে যদি সার্বিক হয় তাহলে সিদ্ধান্তটিও সার্বিক হতে হবে, যদি সদর্থক হয় তাহলে নৈর্ণার্থক হতে হবে। ঠিক সেরকম এখানে যে এ একটি সার্বিক যুক্তি বাক্য, কাজে এর সিদ্ধান্তটিও হবে একটি সার্বিক যুক্তি বাক্য। আবার এ একটি সদর্থক যুক্তি বাক্য, কাজেই এর সিদ্ধান্তটি হবে একটি নৈর্ণার্থক যুক্তি বাক্য। অর্থাৎ এ যুক্তি বাক্যের সিদ্ধান্ত হবে ও যুক্তি বাক্য। এ যুক্তি বাক্য এবং ই যুক্তি বাক্যের উদ্দেশ্য একই পদ হবে, কিন্তু তাদের বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা একটু উদাহরণ নিয়ে আসি। সকল জীব হয় মরণশীল, এটি একটি এ যুক্তি বাক্য। আমরা জানি যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সেটি সিদ্ধান্তের উদ্দেশ্যই হবে। হয়ে গেল, জীব বসাইলাম। আমাদেরকে বলছে যে গুণের পরিবর্তন হবে, আমরা সেটাও করলাম। আর বলছে যে বিদেহকে তার বিরুদ্ধ পদ হিসেবে ব্যবহার করতে হবে, অর্থাৎ অমরণশীল। তাহলে আমরা জানি যে এ বাক্যকে প্রতিবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়। তাহলে আমরা দেখছি যে প্রতিবর্তনের যে চারটি নিয়ম আছে সমস্ত নিয়মগুলো যথাযথভাবে এখানে প্রয়োগ করা গেছে। অতএব এটি একটি বৈধ সঠিক প্রতিবর্তন, বৈধ এবং সঠিক প্রতিবর্তন। কারণ হচ্ছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য উদ্দেশ্য হবে, গুণের পরিবর্তন হবে, বিদেহের বিরুদ্ধ পদ হবে, এই সবগুলোই কিন্তু এবং তাদের পরিমাণ ঠিক থাকবে। এই যে সার্বিক সেটিও কিন্তু ঠিক আছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এটা বলতে পারি এইভাবে যে এ একটি সার্বিক যুক্তিবাক্য, কাজেই এর সিদ্ধান্তটি হবে একটি সার্বিক যুক্তিবাক্য। আবার এ যুক্তিবাক্য একটি সদর্থক যুক্তিবাক্য, কাজেই এর সিদ্ধান্তটি হবে এটি নৈর্ণার্থক যুক্তিবাক্য। অর্থাৎ এ যুক্তিবাক্যের আবর্তন করলে ই যুক্তিবাক্য পাওয়া যায়। আমরা জানি এ এবং ই যুক্তিবাক্যের উদ্দেশ্য একই পদ হবে এবং তাদের বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে। আমরা যেমন একটা উদাহরণ টেনেছি, সেই উদাহরণ হিসাবে এইটা আমরা দিলেই আমাদের, যদি আমাদেরকে প্রশ্নটা এরকম থাকে যে এ বাক্যের প্রতিবর্তন দেখাও, বা খুবই ছোট প্রশ্ন যদি থাকে, অতি সংক্ষিপ্ত প্রশ্ন যদি থাকে এরকম যে এ বাক্যের প্রতিবর্তন করলে কোন বাক্য পাওয়া যায়, সেখানে ই এ সবগুলোই মনে করে, তাহলে খুব সহজেই ই বাক্যটা সঠিক সেটা আমি কিন্তু করে দিতে পারি। এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা বুঝলাম যে এ যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়। তাহলে আমরা এখন দেখি ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে
কি পাওয়া যায়। যে একটা আমরা উদাহরণ যদি দিই, আমরা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি যে কোনো মানুষ নয় নিখুঁত। আমরা জানি যে এর উদ্দেশ্যটাকে ঠিক রাখতে হবে, রাখলাম। গুণের পরিবর্তন করতে হবে, সেটাও করলাম। আবার আমাদের বিরুদ্ধ পদ বিধেয়ের সেটাও আমরা করছি অনিখুঁত। এখন আমরা জানি যেটি সার্বিক বাক্য সেটি হচ্ছে এ বাক্য, এটি সার্বিক বাক্য। তাহলে এখানে আমরা লিখব সকল মানুষ হয় অনিখুঁত। কোনো মানুষ নয় নিখুঁত মানে হচ্ছে যতগুলো মানুষ পৃথিবীতে আছে কোনো মানুষ নিখুঁত নয়, এটা বোঝানো চেয়েছে। তার নিচের বাক্যটি কি আসছে যে সকল মানুষ হয় অনিখুঁত, মানে এটারও ঠিক এরকমই, মানে যে এমন কোনো মানুষ নেই যে সেই মানুষটা নিখুঁত, এইভাবে বলা যাবে না। সেই বিষয়টি কিন্তু এখানে অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন কিন্তু এখানে আমরা পাইনি। তাহলে আমরা দেখলাম যে প্রতিবর্তনের যথার্থ নিয়ম এখানেও কিন্তু অনুসরণ করা হয়েছে। সেই হিসাবে আমরা কি বলবোটা এই যে এ বাক্যের পরিবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়, ই যুক্তি বাক্যের পরিবর্তন করলে এ যুক্তি বাক্য পাওয়া যায়। ই একটি সার্বিক যুক্তি বাক্য, কাজে এর সিদ্ধান্তটি হবে এটি সার্বিক যুক্তি বাক্য। আবার ই একটি নৈনর্থক যুক্তি বাক্য, কাজে এর সিদ্ধান্তটি হবে এটি সদর্থক যুক্তি বাক্য। অর্থাৎ ই বাক্যের সিদ্ধান্ত হবে এ বাক্য। তাছাড়া ই এবং এ বাক্যের উদ্দেশ্য একই পদ হবে, কিন্তু তাদের পরস্পর বিরুদ্ধ পদ হবে, যেটা আমরা এখানে উল্লেখ করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনে হয় খুব সহজে এই বিষয়টিকে আমাদের মধ্যে নিয়ে আসতে পারছি। তাহলে আমরা এখন একটু সামনের দিকে আগাই যে আই বাক্যের পরিবর্তন করলে কি পাওয়া যায়। খুব সহজ, আমি লিখে দিয়েছিলাম আই বাক্যের পরিবর্তন করলে ও বাক্য পাওয়া যায়। আমরা লিখি একটি বাক্য, কিছু বক হয় সাদা। কিছু বক আছে, সে বকগুলো হচ্ছে সাদা। এটার অর্থ মানেটা হচ্ছে এই। আমাদের প্রতিবর্তনের নিয়ম কি? উদ্দেশ্য ঠিক রাখতে হবে, ঠিক রাখলাম। গুণের পরিবর্তন করতে হবে, সেটাও করলাম। এবং বিরুদ্ধ পদ হবে বিদেহের, সেটাও আমরা করলাম। আর জানি ও বাক্যের পরিমাণ বোঝাতে আমরা কিছু ব্যবহার করি। তাহলে আই বাক্যের পরিবর্তন করলে ও বাক্য পাওয়া যায়। আমরা এখানেও দেখি একটু ভালোভাবে, উদ্দেশ্য আমাদের ঠিক আছে, অর্থাৎ প্রতিবর্তনী এবং প্রতিবর্তিতের উদ্দেশ্য একই হবে, সেটা ঠিক আছে। তাদের গুণের পরিবর্তন হবে, সেটাও ঠিক আছে। তাদের পরিমাণে এক থাকতে হবে, সেটাও ঠিক আছে। এবং বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে, সেটাও ঠিক আছে। অতএব খুব সহজভাবে যদি আমরা বলি যে আই বাক্যের পরিবর্তন করলে ও বাক্য পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বিষয়টিকে আমরা কিভাবে পরীক্ষাতে লিখবো সেই বিষয়টি একটু বলি। আমরা লিখব, প্রশ্ন যদি হয় যে আই বাক্যের পরিবর্তন করলে কি পাওয়া যায়, আমরা লিখব কি, আই যুক্তি বাক্যের পরিবর্তন করলে ও যুক্তি বাক্য পাওয়া যায়। আই একটি বিশেষ যুক্তিবাক্য, কাজে এর সিদ্ধান্তটিও হবে একটি বিশেষ যুক্তিবাক্য। আবার আই একটি সদর্থক যুক্তিবাক্য, কাজে এর সিদ্ধান্তটি হবে এটি ননর্থক যুক্তিবাক্য। অর্থাৎ আই বাক্যের সিদ্ধান্ত হবে ও বাক্য। তাছাড়া আই বাক্য এবং ও বাক্যের উদ্দেশ্য একই পদ হবে, যেটা আমাদের এখানে আমরা লিখেছিলাম। ঠিক তেমনি ভাবে তাদের বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে। যেমন আমরা উদাহরণ একটা টেনে এনেছি এরকম, যে কিছু ফুল হয় লাল, কিছু ফুল নয় অলাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের এখানে অর্থেরও কোনো পরিবর্তন হয়নি এবং প্রতিবর্তনের যথার্থ নিয়ম কিন্তু এখানে আমরা সুস্পষ্টভাবে নিয়ে আসতে সক্ষম হয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যাব ও বাক্যের পরিবর্তন। আমরা জানি ও একটি নৈনর্থক যুক্তিবাক্য এবং এটি একটি বিশেষ যুক্তিবাক্য। তাহলে আমরা কি বলবো, যে ও একটি বিশেষ যুক্তিবাক্য, কাজে এই সিদ্ধান্তটিও হবে একটি বিশেষ যুক্তিবাক্য। ও একটি নৈনর্থক যুক্তিবাক্য, কাজে এর সিদ্ধান্তটি হবে একটি নৈনর্থক যুক্তিবাক্য। এবং তাদের উদ্দেশ্য একই পদ হবে এবং বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে। অতএব ও বাক্যের পরিবর্তন করলে আই বাক্য পাওয়া যায়। আমরা একটা উদাহরণ যদি এখানে নিয়ে আসি, যে কিছু
ছাত্র নয় মেধাবী। তাহলে আমরা একদম উদাহরণ গুলো নিয়ে আসছি, সেটাকে আমরা প্রতিবর্তনের নিয়মে অনুসারে আমরা করি। বলছে পরিমাণ ঠিক থাকতে, তাহলে আই বাক্য এবং তাদের উদ্দেশ্য একই হবে। উদ্দেশ্য নিয়ে আসলাম। আমরা জানি যে আই বাক্যের পরিমাণ বোঝায় কিছু দ্বারা, এবং তাদের গুণের পরিবর্তন হবে, সেটাও হলো, এবং তাদের বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে, মেধাবী অমেধাবী। তাহলে আমরা লিখলাম কিছু ছাত্র নয় মেধাবী, কিছু ছাত্র হয় অমেধাবী। আমাদের অর্থেরও পরিবর্তন হয়নি, অর্থ যা আছে ঠিক, কিন্তু আমাদের প্রতিবর্তনের সমস্ত নিয়ম অর্থাৎ উদ্দেশ্য ঠিক রেখেছি, গুণের পরিবর্তন করেছি, বিদেহের বিরুদ্ধ পদ ব্যবহার করেছি এবং তা পরিমাণ ঠিক রেখেছি। সবকিছু ঠিক রেখে আমরা এই সিদ্ধান্তটি স্থাপন করেছি, এবং তাহলে আমরা দেখছি যে আই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে ও যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন লিখবো কিভাবে এটাকে? আমরা ঠিক একইভাবে লিখবো যেটা ইতিপূর্বে আমরা লিখে আসছি, ঠিক সেইভাবে, যে ও একটি বিশেষ যুক্তি বাক্য, কাজে এর সিদ্ধান্তটি হবে একটি বিশেষ যুক্তি বাক্য। ও একটি ননর্থক যুক্তি বাক্য, কাজে এর সিদ্ধান্তটি হবে একটি ননর্থক যুক্তি বাক্য। তাছাড়া ও বাক্যের সিদ্ধান্ত হবে আই বাক্য, এবং ও বাক্যের উদ্দেশ্য ও এবং আই বাক্যের উদ্দেশ্য একই পদ হবে, এবং তাদের বিদেহ পরস্পর বিরুদ্ধ পদ হবে। আমরা এইভাবেই একটি ও বাক্যের যে প্রতিবর্তনের ব্যাখ্যা, আমরা এইভাবে ব্যাখ্যাটা দিলেই আমাদের প্রশ্নটা মোটামুটি উত্তরটা একদম সঠিকভাবেই চলে আসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরো উদাহরণ দিতে পারি। কিছু গোলাপ নয় সাদা, কিছু গোলাপ হয় অসাদা, এরকম প্রচুর উদাহরণ আমরা আনতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমরা যে জিনিসটা দেখলাম সেটি হলো যে প্রতিবর্তন বলতে আমরা কি বুঝি, প্রতিবর্তনের নিয়ম আমরা দেখলাম, এবং প্রতিবর্তনের নিয়মের সাথে সাথে এই নিয়ম অনুসরণ করে এ ই আই এবং ও যুক্তি বাক্যের প্রতিবর্তন আমরা দেখলাম। এই প্রতিবর্তনগুলো দেখার ক্ষেত্রে আমরা প্রতিবর্তনের যথার্থ নিয়ম অনুসরণ করেই আমরা কিন্তু সেটাকে সেই বাক্যগুলোর প্রতিবর্তন, অর্থাৎ এ ই আই এবং ও যুক্তি বাক্যের প্রতিবর্তন আমরা কিন্তু করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে প্রতি আবর্তন। দেখতে দুইটি বিষয় সাথে আছে মনে হচ্ছে, আসলেও তাই। আমরা ইতিপূর্বে পড়েছি গত ক্লাসে আবর্তন, আজকের ক্লাসে আমরা পড়লাম হচ্ছে প্রতিবর্তন। আবর্তন এবং প্রতিবর্তনের যোগফলই হচ্ছে প্রতি আবর্তন। খুব সহজভাবে যদি বলি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবর্তন এবং প্রতিবর্তন, অর্থাৎ একটি বাক্যকে প্রথমে প্রতিবর্তন করতে হবে, তারপরে যদি আমি আবর্তন করি তাহলে যে সিদ্ধান্তটি পাই সেটি হচ্ছে আসলে প্রতি আবর্তন। সংজ্ঞাটা কি একটু জেনে নেই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সংজ্ঞাটি হচ্ছে যে অমাধ্যম অনুমানে একটি যুক্তিবাক্য থেকে এমন ভাবে আরেকটি যুক্তিবাক্য স্থাপন করা হয় যার উদ্দেশ্য পদ মূল যুক্তিবাক্যের বিদেহের বিরুদ্ধ পদ হয়, তাকে প্রতি আবর্তন বলে। আমি আবার বলি, যে অমাধ্যম অনুমান একটি যুক্তিবাক্য থেকে এমন ভাবে আরেকটি যুক্তিবাক্য স্থাপন করা হয় যার উদ্দেশ্য পদ মূল যুক্তিবাক্যের বিদেহের বিরুদ্ধ পদ হয়, তাকে প্রতি আবর্তন বলে। প্রতি আবর্তনের সহজ কথা আমি যেটা পূর্বেই বলেছি, প্রথমে প্রতিবর্তন করতে হবে, পরে আবর্তন করতে হবে, তাহলেই আমরা প্রতি আবর্তন কি বিষয়টা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমি একটু ছোট্ট একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে দেখাই। যেমন সকল কাক হয় কালো, নিয়মে সংজ্ঞায় বলছে প্রথমে এটিকে প্রতিবর্তন করতে হবে। তাহলে কি লিখবো? প্রতিবর্তন আমরা কিছুক্ষণ আগে করে আসলাম, আমরা করব এটি এ বাক্য, তার মানে এটি ই বাক্য হবে। কোন কাক নয় অকালো, এটা আমরা লিখবো এখানে প্রতিবর্তন করে। তারপরে বলছে এটিকে আবর্তন করতে হবে। আবর্তন কি? বাক্যের আবর্তন করলে কি বাক্য পাওয়া যায়? ই বাক্যের আবর্তন করলে ই বাক্য পাওয়া যায়। তাহলে লিখবো কোন অকালো জীব নয় কাক, এটিকে লিখবো আমরা
আবর্তন করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখলাম যে প্রতি আবর্তন কিন্তু কঠিন কোনো বিষয় নয়, যে প্রথমে আমরা যে আশ্রয় বাক্যটি পাই সেই আশ্রয় বাক্যটিকে প্রথমে আমরা করব হচ্ছে প্রতিবর্তন। সেই প্রতিবর্তনটিকে আবার আমরা যদি আবর্তন করি তাহলে যে ফলাফলটা, অর্থাৎ যে ফলাফলটা আমরা পেয়েছি এইটাকেই বলা হচ্ছে প্রতি আবর্তন। অর্থাৎ আবর্তন, প্রতি আবর্তন দুটার সমন্বয়ে যেটি বিষয় আসছে সেটিকেই আমরা বলবো প্রতি আবর্তন। তাহলে এর নিয়মগুলো একটু আমরা নিয়ম অনুসরণ করে এই এবং অযুক্তি বাক্যের প্রতি আবর্তন একটু দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রতি আবর্তনের নিয়ম: আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হবে। আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হয়েছে, এটা আমরা প্রতি আবর্তন প্রথমে প্রতিবর্তন করেছি, সেই জন্য অকথাটি এখানে যুক্ত হয়েছে। এরপরে আছে আশ্রয় বাক্যের বিদেহের বিরুদ্ধ পদ সিদ্ধান্তের উদ্দেশ্য হবে, সেটাই হয়েছে বিদেহের বিরুদ্ধ পদ, এইটার বিরুদ্ধ পদ এখানে ব্যবহার করেছি। আশ্রয় বাক্য এবং সিদ্ধান্তের গুণ ভিন্ন হবে। আশ্রয় বাক্য ছিল হয়, সিদ্ধান্ত হচ্ছে নয়, তাহলে গুণ আমাদের ভিন্ন হয়েছে, তাহলে এটাও ঠিক আছে। 4 নম্বর বলছে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। এটি হচ্ছে মূলত একটি গুরুত্বপূর্ণ কথা, যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। আমরা আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে আমরা এখানে কিন্তু সিদ্ধান্তে ব্যাপ্য করিনি, কিন্তু এখানে অকালো শব্দটিকে আমরা ব্যবহার করেছি, কিন্তু সেটা মৌলিকভাবে ওই শব্দ ছিল না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন দেখব যে এ, ই, আই এবং ও যুক্তি বাক্যের প্রতি আবর্তন করলে কেমন হয় সেই বিষয়টিকে একটু জানার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই যুক্তি বাক্যের প্রতি আবর্তন করলে ই যুক্তি বাক্য পাই। যেমন সকল ফুল হয় সাদা, কোন ফুল নয় অসাদা, অতএব কোন অসাদা জিনিস নয় ফুল। আমরা এটিকে যদি আমরা যেটা লিখেছিলাম সেটারই আরেকটি উদাহরণ এই যুক্তি বাক্যের প্রতিবর্তন, তাহলে কি লিখব? সকল ফুল হয় সাদা। আমরা যেহেতু একে করলে ই যুক্তি বাক্য, এ যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে ই যুক্তি বাক্য পাওয়া যায়, আমরা লিখব কোন ফুল নয় অসাদা, কোন ফুল নয় অসাদা। এটা আমরা প্রতিবর্তন করে পেলাম। এটাকে যদি আমরা আবর্তন করি তাহলে আমরা লিখব কোন অসাদা জিনিস নয় ফুল। আমরা এটাকে কিভাবে পেলাম? এটাকে আমরা পারলাম আবর্তন করে। তাহলে আমরা দেখলাম যে এ যুক্তি বাক্যের প্রতি আবর্তন করলে আমরা ই যুক্তি বাক্য পাই। তাহলে আমরা কি লিখব হচ্ছে এটা, যে যেহেতু এর নিয়মটি বলছে যে আশ্রয় বাক্যের উদ্দেশ্য সিদ্ধান্তের বিধেয় হতে হবে, আশ্রয় বাক্যের সিদ্ধান্ত ছিল ফুল, সিদ্ধান্তে এসে ফুল হয়েছে, এবং বিধেয় পরস্পর বিরুদ্ধ পদ হবে এবং সেটাও হয়েছে, এবং গুণের পরিবর্তন সেটাও হয়েছে, এবং অব্যাপ্য পদকে ব্যাপ্য করা হয়নি। সুতরাং এটি একটি যৌক্তিকভাবেই সফল একটি প্রতি আবর্তন হয়েছে বলে আমরা মনে করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে কি যুক্তি বাক্য পাই? ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে আমরা আই যুক্তি বাক্য পাই। আই যুক্তি বাক্য পাই কেমন করে সেটি একটু দেখি। আমরা ই যুক্তি বাক্যের একটি উদাহরণ দিই, যেমন কোন গরু নয় কালো, আমরা লিখলাম। তাহলে এটাকে যদি আমরা প্রতিবর্তন করি তাহলে ই যুক্তি বাক্যের প্রতিবর্তন হবে এ যুক্তি বাক্য। তাহলে কোন গরু নয় অকালো, তাহলে আমরা পাশে লিখবো ওদের প্রতিবর্তন করে। এটাকে যখন আবার আমরা আবর্তন করি তখন আমরা জানি যে এ বাক্যের আবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। সেই ক্ষেত্রে আই যুক্তি বাক্যকে আমরা কিভাবে করব? যে কিছু অকালো জীব হয় গরু, এটাকে আমরা লিখবো আবর্তন। আমি একটু বোর্ডে আসি।
ই যুক্তি বাক্য। ই যুক্তি বাক্যকে প্রতি আবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। কিভাবে? কোন মানুষ নয় চতুষ্পদ। কোন মানুষ নয় চতুষ্পদ, এটি একটি ই যুক্তি বাক্য। এটাকে আমাকে প্রথমে প্রতিবর্তন করতে হবে। প্রতিবর্তন করলে কি আমরা জানি ই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে এ যুক্তি বাক্য। তাহলে লিখব সকল মানুষ হয় অচতুষ্পদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাকে আমরা কিভাবে পাইলাম? এটা আমরা পাইলাম প্রতিবর্তন করে। এখন আমরা এটাকে আমরা জানি এই পর্যন্ত আমাদের প্রতিবর্তন করলাম। এখন এ যুক্তি বাক্যের কিন্তু প্রতিবর্তন যেটা আছে আমরা পেয়েছি এটা, কিন্তু এ যুক্তি বাক্যের আবর্তন করলে কিন্তু আমাদের আই যুক্তি বাক্য পাওয়া যায়। তাহলে আই যুক্তি বাক্য হলে আমাদের কি করব? প্রতিবর্তন আমরা আবর্তন করি। আবর্তন হচ্ছে যে কিছু অচতুষ্পদ, আমরা জানি উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হয়ে যায়। অচতুষ্পদ জীব হয় মানুষ। আবর্তন করে আমরা ঠিক এইভাবে আমরা, তাহলে আমরা লিখবো কি এভাবে? বিষয়টা আমরা পরীক্ষার খাতাতে আমরা কিভাবে লিখবো? লিখবো যে আমরা লিখবো যে আমাদের উদ্দেশ্য এই যুক্তি বাক্যের প্রতি আবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। প্রথমে আমরা লিখবো যে এই যুক্তি বাক্যের প্রতিবর্তন করলে এ যুক্তি বাক্য পাওয়া যায়, এবং এ যুক্তি বাক্যের আবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। এবং এই যুক্তি বাক্যের যে বিষয়টি হচ্ছে যে প্রতিবর্তন করলে যে নিয়মটি আমরা পেয়েছি এর আগে, সেই নিয়মটি হলো যে আশ্রয় বাক্যের যে উদ্দেশ্য সেটি বিধেয় হবে, সেটা বিধেয় হয়েছে, এবং বিধেয়ের বিষয়টি উদ্দেশ্যের স্থানে যখন আসবে সেটি বিরুদ্ধ পদ হবে, এবং তাদের গুণ এর পরিবর্তন, অর্থাৎ এখানে নয় আছে, এখানে হয় আছে। এইভাবেই কিন্তু আমাদের ই যুক্তি বাক্যের প্রতি আবর্তন আমাদের দেখাতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আরেকটি আছে, সেটি হচ্ছে আই যুক্তি বাক্য। আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন করা যায় না। কেন যায় না সেটি একটু আমরা জানি। আমরা একটা বাক্য লিখি, কিছু মানুষ হয় মরণশীল, লিখলাম। এটি একটি আই যুক্তি বাক্য। তাহলে এটাকে আমরা আবর্তন করলে ও যুক্তি পাবো। ও যুক্তি বাক্য করি, কিছু মানুষ নয় অমরণশীল, এটা হচ্ছে প্রতিবর্তন করে। এখন এটাকে আমরা আবর্তন করি। আমরা ইতিপূর্বেই কিন্তু জেনে এসেছি, আবর্তন যখন গত ক্লাসে আমরা পড়ছিলাম সেখানে আমরা দেখলাম যে ও বাক্যের আবর্তন করা যায় না, কারণ আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়। এক্ষেত্রেও প্রতি আবর্তনের ক্ষেত্রেও কিন্তু একটি নিয়ম আছে যে আশ্রয় বাক্যের কোনো অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য করা যাবে না। সুপ্রিয় শিক্ষার্থী, যদি সেটাই হয়ে থাকে তাহলে এটাকে যদি আমি এখন আবর্তন করি, তাহলে আবর্তন করে আমি হয় ই বাক্য করবো, তা না হয় ও বাক্য করবো। ই বাক্য এবং ও বাক্য আমি যেটাই করি না কেন সেটাতেই আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে এসে ব্যাপ্য হয়ে যায়। সুতরাং আই বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। আমি নিশ্চয় তোমাদের বিষয়টাকে বুঝাতে পেরেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আসছে যে ও যুক্তি বাক্যের প্রতি আবর্তন। ও যুক্তি বাক্যের প্রতি আবর্তন করলে আই যুক্তি বাক্য পাওয়া যায়। আমরা ও যুক্তি বাক্য একটি লিখি, কিছু ঘোড়া হয় লাল। কিছু ঘোড়া নয় লাল। তাহলে এটাকে আমরা প্রতিবর্তন করি, প্রতিবর্তন করলে আই বাক্য পাবো। আই বাক্য লিখলাম কি, কিছু
ঘোড়া হয় অলাল। এটার আবার আমরা যদি আবর্তন করে, আমরা জানি আই বাক্যের আবর্তন করলে আই বাক্যই পাওয়া যায়, তাহলে কি লিখব? কিছু অলাল জীব হয় ঘোড়া। এটা হচ্ছে প্রতিবর্তন করে, এটা হচ্ছে আবর্তন করে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম কি যে চারটা যুক্তি বাক্যের প্রতিবর্তন, তারপরে দেখলাম প্রতি আবর্তন করা যায় কিনা। প্রথমে আমরা প্রতিবর্তন পড়েছি, প্রতিবর্তনের পড়ার পরে আমরা যে বিষয়গুলো পেয়েছিলাম তার আগের ক্লাসে আমরা পড়েছিলাম আবর্তন। সেই প্রতিবর্তন এবং প্রতিবর্তন এই আবর্তন এবং প্রতিবর্তন এই দুটার সমন্বয়েই কিন্তু আসলে প্রতি আবর্তন। আমরা আজকের এই শেষের দিকে যে ক্লাসটি আমরা এখন যে বিষয়টি পড়ছি সেটি হলো যে প্রতি আবর্তন, আমরা চারটা বাক্যের প্রতি আবর্তন আমরা করলাম। তাতে আমরা যে বিষয়টি দেখলাম যে এ বাক্যের প্রতি আবর্তন সম্ভব, ই বাক্যের প্রতি আবর্তন সম্ভব, আই বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয় এবং ও বাক্যের প্রতি আবর্তন সম্ভব। আই বাক্যের সম্ভব নয় একই কারণে, সেটি হচ্ছে যে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদ সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যাচ্ছিল, যে কারণে এটি আসলে সম্ভব হয়ে ওঠেনি। সুতরাং এ বাক্যের আই বাক্যের প্রতি আবর্তন সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার একটু ক্লাসগুলো আজকের যে বিষয়টি সেটি একটু প্রথম থেকে আরেকটু তোমাদেরকে আলোচনা করে যাওয়ার পূর্বে আরেকটি বিষয় তোমাদের সামনে নিয়ে আসতে চাই। তাহলে আই যুক্তি বাক্যের প্রতি আবর্তন হয় না কেন? প্রতি আবর্তন হয় না কেন? খুব সহজ এক কথায় যদি বলি, সে এক কথায় এরকম যে আই বাক্যের প্রতি আবর্তন হয় না এই কারণেই যে সমস্ত নিয়ম ঠিক রেখেও চতুর্থ নিয়ম আশ্রয় বাক্যের প্রতি আবর্তনের যে চতুর্থ নিয়ম আশ্রয় বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপক করা যাবে না, কিন্তু আই বাক্যের প্রতি আবর্তন করতে গেলে আশ্রয় বাক্যের অব্যাপ্য পদকে সিদ্ধান্তে ব্যাপ্য হয়ে যায়, সে কারণে আই বাক্যের প্রতি আবর্তন করা সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটি গুরুত্বপূর্ণ বিষয় একটু আলোচনা করতে চাই, সেটি হলো যে প্রতি আবর্তন একটি মৌলিক প্রক্রিয়া না এটি একটি যৌগিক প্রক্রিয়া। খুব সহজ একটি বিষয়, দেখে মনে হচ্ছে জানে খুবই জটিল বিষয়, কিন্তু বাস্তবত এটি খুবই সহজ। কারণ আমরা আবর্তন এবং প্রতিবর্তন এই দুটি বিষয়কে যদি আমরা জানি, তাহলেই কিন্তু প্রতি আবর্তন করার ক্ষেত্রে আমাদের তেমন কোনো বেগ পেতে হয় না। তাহলেও এটিকে কেন এই আলাদাভাবে আবার প্রতি আবর্তন আমাদেরকে করতে হলো, সেই বিষয়টি একটু আমরা, এবং এই প্রক্রিয়াটি কি আসলে মৌলিক প্রক্রিয়া না এটি আসলে যৌগিক প্রক্রিয়া, সেটিও কিন্তু আমাদের একটু ধারণা থাকা উচিত। প্রতি আবর্তন অমাধ্যম অনুমানের একটি যৌগিক প্রক্রিয়া, কেননা এখানে আশ্রয় বাক্যটিকে প্রথমে প্রতিবর্তন করে যে বাক্য পাওয়া যায় তাকে আমরা আবর্তন করলেই সিদ্ধান্ত পাওয়া যায়। কাজেই এটিকে আমরা বলি একটি মিশ্র প্রক্রিয়া। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন মিশ্র প্রক্রিয়া বলছি? কারণ হচ্ছে আমরা প্রথমে এটিকে প্রতিবর্তন করলাম, তারপরে এটিকে আবার আবর্তন করলাম। যেহেতু দুইটা বিষয়ের সমন্বয় এখানে একসঙ্গে করা হয়েছে, এই একসঙ্গে করার কারণেই এই প্রক্রিয়াটাকে একটি মিশ্র প্রক্রিয়া হিসেবে গ্রহণ করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোনো যুক্তিবিদ মনে করেন এটিও একটি মৌলিক প্রক্রিয়া, এটি একটি যৌগিক প্রক্রিয়া নয়। তারা এই কারণে মনে করেন তারা কয়েকটি নিয়ম অনুসরণ করে যুক্তি বাক্য থেকে সরাসরি সিদ্ধান্ত উপনীত হওয়া যায়, কিন্তু এতে ব্যাপ্যতার পরিপন্থী বা অর্থের অসঙ্গতিও দেখা যায়। কিছু যুক্তিবিদ মনে করেন যে না, এটি একটি মৌলিক প্রক্রিয়া এবং সেই প্রক্রিয়া অনুসারে আমাদের আই এবং ও যুক্তি বাক্যের প্রতি আবর্তন করা সম্ভব, এবং সেটা কিভাবে? একটা হচ্ছে সরাসরি ভাবে সম্ভব, আরেকটি হচ্ছে ব্যাপ্যতার পরিপন্থী কোনো ঘটনা ঘটিয়ে সেটা সম্ভব। কিন্তু আমরা তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা তো জানি যে আমাদের যে নিয়ম আমাদের সামনে থাকে, সেই নিয়মের বাইরে গিয়ে যখন আমরা কোনো কাজ করি বা সেই নিয়মের বাইরে, এটা খুব সাধারণ একটি নিয়ম, সাধারণ একটি কথা, যে সেই নিয়মের বাইরে গিয়ে যখন আমরা কোনো কাজ করি তখন সেটিকে কিন্তু আমরা ভুলই বলি, সেটিকে কিন্তু আমরা সঠিক বলি না। এক্ষেত্রেও কিন্তু আমরা যেভাবেই যাই করি না, কোনো যুক্তিবিদ যেভাবেই মনে করুক না কেন, এটি আসলে মূলত একটি যৌগিক প্রক্রিয়া এবং সরাসরি এটিকে আশ্রয় বাক্য থেকে সিদ্ধান্ত উপনীত হওয়া যায় যেটা, সেটাকে সঠিক বলা যাবে না, সেটিকে সঠিক প্রতিবর্তন বলা হয় না বা বলা যায়ও না। এবং যেখানে ব্যাপ্যতার ঘাটতি আছে, যেখানে ব্যাপ্যতার নিয়ম অনুসরণ করে না, সেই নিয়ম অনুসরণ না করলে যদি কোনো যুক্তি বাক্যকে আমরা সিদ্ধান্ত উপনীত করতে যাই বা প্রতি আবর্তন করতে যাই, তাহলে অবশ্যই সেটি ব্যাপ্যতার প্রশ্নে অবশ্যই এটি একটি প্রশ্নবোধক চিহ্ন হিসেবে দাঁড় করায়। তাহলে সেটিকেও আমরা সঠিকভাবে আমরা বলতে, যদি একটু উদাহরণ দেখি তাহলে আমাদের মনে হয়
এটি ক্লিয়ার হয়। সেই উদাহরণটা আমরা ইতিপূর্বে আমরা দেখেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই উদাহরণগুলো একটু দেখার চেষ্টা করি। সেই উদাহরণটি হচ্ছে যেমন সরাসরি ভাবে যে কোনো মানুষ নয় চতুষ্পদ, অতএব সকল অচতুষ্পদ জীব হয় মানুষ। মানে একদম এরকম যে আমি প্রথমে একটি বাক্য, সেই বাক্যটা ছিল সেই আশ্রয় বাক্য, সেই আশ্রয় বাক্যকে সরাসরি আমরা প্রতিবর্তন করলাম, করে আমরা একটা সিদ্ধান্ত টানলাম। তাহলে যে বিষয়টা এখানে মনে হচ্ছে যেন ব্যাপ্যতার কোনো সমস্যা আসলে এখানে হয়নি, তাই মনে। কিন্তু এইভাবে হবে না, কারণ হচ্ছে যে প্রথমে আমাকে প্রতিবর্তন করতে হবে এবং পরে আমাকে আবর্তন করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক প্রতিবর্তন আবর্তনের নিয়মে ঠিক একইভাবে যদি এইভাবে করা যায় যে কোনো মানুষ নয় চতুষ্পদ, সকল মানুষ হয় অচতুষ্পদ, অতএব কিছু অচতুষ্পদ জীব হয় মানুষ, এভাবেও কিন্তু করা যায়। যাই হোক সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণ অনেক বিষয়গুলো তো জানার চেষ্টা করলাম। প্রতিবর্তন জানলাম, প্রতিবর্তনের নিয়ম জানলাম, প্রতি আবর্তন জানলাম, তার নিয়ম জানলাম, এবং এই আয় যুক্তিবাক্যের প্রতিবর্তন এবং প্রতি আবর্তন কিভাবে করতে হয় সেটা আমরা দেখলাম। তোমাদের কিছু বাড়ির কাজ আমি দিতে চাই, সেটি হলো প্রতিবর্তন কাকে বলে, প্রতিবর্তনের নিয়মগুলি কি কি, প্রতি আবর্তনের নিয়মগুলি উল্লেখ করো, প্রতি আবর্তন কোন ধরনের প্রক্রিয়া। এই কথাগুলো, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দিবা। তাহলে আমি পেয়ে বুঝতে পারবো যে তোমরা কিভাবে এই ক্লাসগুলো বুঝতে পারছো বা কেমন কি হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি গত ক্লাসে বলেছি তোমরা যত দ্রুত সম্ভব তোমাদের রোল এবং মোবাইল নাম্বার আমাদের সাথে, আমাদের মোবাইল কন্ট্যাক্ট করে তোমাদের সাথে আমরা একটি অনলাইন বা ভার্চুয়াল আলোচনা করতে চাই। আমরা যুক্তিবিদ্যা বিভাগের শিক্ষক মন্ডলী, সেই হিসাবে তোমাদের সাথে আমাদের মোবাইলে যোগাযোগ করে সেই বিষয়গুলো নিশ্চিত করার জন্য তোমাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। এবং করোনা পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান করে বাইরে যাওয়ার জন্য আহ্বান রেখে এবং সর্বদা নিজের প্রতি যত্ন নেবে এই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।